তোমাদের জন্য আজকে ইতিহাস সাজেশন সম্বন্ধে আলোচনা করব। ক্লাস 12 2025 সম্ভাব্য কোশ্চেনগুলির সম্বন্ধে। তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমরা নিয়মিত এসব ইনফরমেশনগুলি পেয়ে থাকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ইতিহাস সাজেশন কোনগুলো, যেগুলো 2025 পড়ার চান্স অত্যন্ত বেশি। আজকে ইতিহাস সাজেশন সম্বন্ধে আলোচনা করব যেগুলো 2025 উচ্চ মাধ্যমিকে পড়ার চান্স বেশি সেইগুলো। তাহলে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে প্রভাবিত করে? পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? আপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য নিরূপণ করো। যেগুলো আমি রাইট চিহ্ন দিয়েছি সেইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তলা দাগ দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আর যেগুলো রাইট চিহ্ন দিচ্ছি না সেগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়। এরপরে চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কি কি? তারপরে প্রশ্ন, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তারপরে প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এরপরে চলে যাব তৃতীয় নম্বর অধ্যায়ে। তৃতীয় নম্বর অধ্যায় উপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। প্রথম প্রশ্ন, ফলাফলের নিরিখে পলাশী ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও, এর ফল কী হয়েছিল? তারপরে প্রশ্ন, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। তারপরে প্রশ্ন, চীনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল? এর ফল কী হয়েছিল? তারপরে প্রশ্ন, নানকিংয়ের সন্ধি ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। চতুর্থ অধ্যায়ে চলে যাব, সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে ভারতে ইংরেজ কোম্পানির শিক্ষানীতি কীরূপ ছিল? অথবা, এটা দিয়ে অথবা অনেকগুলো আছে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়ে কী আছে? 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে সরকারি নীতি কী ছিল? তারপরে প্রশ্ন, অথবা দিয়ে আবার প্রশ্ন, 19 শতকে ভারতে কিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে তা আলোচনা করো, এর ফল কী হয়েছিল? তারপরে প্রশ্ন, চীনের 4 মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিতদের বিবরণ দাও। তারপরে প্রশ্ন, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল? তারপরে প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। যেগুলোর পাশে HS 2022, HS 2016 এগুলো বিভিন্ন সালে পড়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। এরপরে চলে যাব পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসন ব্যবস্থা। প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষিত কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার পরিণতি কী হয়েছিল? তারপরে প্রশ্ন, বাংলায় 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন?
তারপরে প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে ষষ্ঠম অধ্যায়ে চলে যাব আমরা। ষষ্ঠম অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশগুলি। প্রথম প্রশ্ন, ভারতের মুক্তি আন্দোলনে আইএনএ বা নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরে প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে চলে যাব 7 নম্বর অধ্যায়ে, ঠান্ডা লড়াই। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। অথবা দিয়ে ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশে এর প্রভাব কী পড়েছিল? তারপরে প্রশ্ন, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল? তারপরে প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই আন্দোলনে ভারত জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে প্রশ্ন, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? তারপরে প্রশ্ন, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। তারপরে প্রশ্ন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, কোরির যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কী ছিল? এরপরে অষ্টম অধ্যায়ে দেখব কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনের কারণগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, উপনিবেশকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? এই প্রশ্নগুলো করলেই তোমরা মোটামুটি পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এইরকম সাজেশন পাওয়ার জন্য।